নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি ধারণা, সবাইকে আমার প্রণাম জানাই। এই আজকে একটা শ্রাবণের প্রথম শনিবার, সবাই আমরা এসেছি একসাথে, সেটা একটু সুরের সাথে থাকবো বলে। কত গান হবে আজকে, কত সঙ্গীত মুখর এই সন্ধ্যা। আর ভাবুন একবার, এই সঙ্গীত সন্ধ্যার শুরুতেই আমি আপনাদের সবার সাথে একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গীতে যদি না থাকতো তাহলে কি হতো? এই তো একটু পরেই আমরা বিভিন্ন গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত শুনবো, নজরুল গীতি শুনবো। আচ্ছা, রবীন্দ্রনাথকে নিয়েই, নজরুলকে নিয়েই প্রথমে একবার ভাবি না। রবীন্দ্রনাথ, নজরুল, এই মানুষগুলোর ভাবনা দর্শন তো আজও নতুন নতুন মানুষকে প্রভাবিত করে চলেছে। এনাদের তো অসংখ্য কবিতা, গল্প, ছোট গল্প, রম্যরচনা, উপন্যাস, নাটক, ছবি আঁকা সবই ছিল, প্রায় কিছুই বাদ ছিল না। তারপরেও কেন তাদের সঙ্গীতের আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ল? লিখলেন, তাতে সুর দিলেন, তাল ছন্দের মোড়কে বাঁধলেন, এত কিছুর কি দরকার পড়ল? আজকে আমার এই পুরো আলোচনায় এই ভাবনাটাই আমরা সবাই মিলে ভাববো। আচ্ছা, আমরা সবাই মিউজিকের অ্যাপ্লিকেশন সম্বন্ধে কি কি জানি? কি কি জানি সবাই একটা আন্টি তুমি বলো, কি কি জানি? আন্টি তুমি বলো মিউজিকের অ্যাপ্লিকেশন সম্বন্ধে। সঙ্গীতের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়? হ্যাঁ, মানে আমি ইয়েতে বলতে চাইছি, কমার্শিয়ালে সিনেমায় অ্যাপ্লিকেশন পাই আমরা, ছায়াছবিতে সিচুয়েশন হিসাবে গান হয়। হ্যাঁ, সারা পৃথিবীতেই হয় সেটা। সিনেমাতেই আবার বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে তাদের নিজস্ব নিজস্ব জাতীয় সঙ্গীত আছে। এই তো ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা দেখলাম না, মাঠে 70,000 আর মাঠে 70,000 বলছি, গ্যালারিতে 70,000 আর মাঠে মেসি থেকে রোনাল্ডো সবাই বুকে হাত রেখে সসম্মানে নিজেদের জাতীয় সঙ্গীত গাইছে। আরও বিভিন্ন ধর্মে বিভিন্ন মিউজিক অ্যাপ্লিকেশনে ঈশ্বরের উপাসনা করা হয়। যেরকম হিন্দু ধর্মে ভজনের একরকম মিউজিক অ্যাপ্লিকেশন, তার থেকে অনেকটাই আলাদা খ্রিস্টানদের সাবেট, তার থেকে আবার অনেকটাই আলাদা ইসলামিজমে আজান। আচ্ছা, তারপরে কৃষক, আরও যারা শ্রমিক, তারা কিন্তু নিজেদের ব্যস্ততার মধ্যেই তাদের ভেতর থেকে সুর আসে, তারা গান গায়। আর হ্যাঁ, মন্ত্র উচ্চারণও কিন্তু সুরে হয়। এবার আইকেস হচ্ছে এখন একটা হট টপিক, মানে বিশ্বের খুব আলোচিত বিষয় একটা। আইকেস বলতে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই এনশিয়েন্ট ইন্ডিয়ান নলেজ সিস্টেমে কিন্তু শ্রুতি পর্যায়ে গুরু শিষ্যের মধ্যে মিউজিকের মাধ্যমেই শিক্ষার আদান প্রদান হতো। আর এখন যদি প্রেজেন্ট টাইমসেও দেখা যায়, বিশ্বের সবচাইতে স্ট্রংগেস্ট এডুকেশন সিস্টেম হিসাবে এখন যে এডুকেশন সিস্টেমকে বলা হয় সেটা হচ্ছে ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম। মিউজিক কিন্তু এই ফিনিশ এডুকেশন সিস্টেমের ব্যাকবোন। এবার একটা অনুষঙ্গ টানি, এই মোমেন্টটা আমরা সবাই কখনো না কখনো প্রত্যক্ষ করেছি। একটা খুব মিষ্টি মোমেন্ট সবাই দেখেছি। একজন মা যখন তার ছোট্ট সন্তানের সাথে খেলা করেন, তার সাথে কথা বলেন, তার বেশিরভাগটা, অধিকাংশটাই কিন্তু সুরে তালে লয় হয়। আবার সেই ছোট্ট শিশুটাও যখন তার মায়ের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, সেও কিন্তু সুরে তালে লয়ই করে। মিউজিক যেন সর্বত্র কমিউনিকেট করছে, শব্দের থেকে অনেক অনেক লাউডার এবং অনেক এফেক্টিভলি। আচ্ছা, আমরা যদি এরকমভাবে ভাবি বিষয়টাকে, যে একটা সিনেমা ধরে নিলাম, সেইখানে একটা অ্যাকশন মুভি, একটা অ্যাকশন সিন চলছে, সেই সিনে যদি কমেডি
ব্যাপারটা কিরকম হয় দেখাই যাক না। লাইটসটা একটু অফ হলে ওইদিকে ফোকাসটা প্রজেক্টটা নিয়ে ছোট স্ক্রিন সবাই অফ হবে না তো? ঠিক আছে, সবাই আমরা দেখার চেষ্টা করি ছোট স্ক্রিন। প্রথমে অরিজিনালটা দেখো। এটা হচ্ছে একটা ফেমাস হলিউড সিনেমা 2012। এটা একটা ফিকশন। যখন 2012-এর সিনেমাটাই হচ্ছে যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় সেটা সিকোয়েন্স। এই সিনটা যেটা আমরা সবাই দেখতে পেলাম তা মোটামুটি দম বন্ধ হয়ে যাচ্ছে না দেখে, গাড়ি চলছে, পিছন দিয়ে রাস্তা ভাঙছে, আগুনেও হয়ে উঠছে, দম বন্ধ হয়ে যায় আমরা যখনই দেখি এই সিনেমাটা। এবার ম্যাজিক, যদি মিউজিক চেঞ্জ হয়ে যায়, কমেডি মিউজিক হয়, মারিও হয় না যেরকম লাফিয়ে লাফিয়ে করা, ওরকম একটা অ্যাডভেঞ্চারাস গেম লাগলো না? মিউজিকটাই চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। আবার যদি এরকম দেখা যায় একটা সিনেমায়, একটা রোম্যান্টিক সিনেমা, সেখানে যদি হরর মিউজিক দিয়ে দেওয়া হয় ভূতের, সাংঘাতিক কিছু হবে, তাই না? সেটাও দেখা যাক না কেমন হয়। একটা ফেমাস গান 80s-এর, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, দেখা है ख्वाब सिलसिला মুভি, অন স্ক্রিনে অমিতাভ বচ্চন আর রেখা। সেটা অরিজিনালটা একবার দেখি, তারপর না হয় ম্যাজিকটা দেখা যাবে। से दूर दूर, यकीन की हद के पास पास, दिल को भरम ये हो गया, उनको हमसे प्यार है। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है सुलखिले हुए। देखा एक ख्वाब।
এবার রেডি তো? এবার কি দেখবো? হরর মিউজিক। দেখি কি হয়। কেরম? ভয় লাগলো না? যেন ওই ফুল ক্ষেতগুলো দেখেও ভয় লাগছে। মিউজিক চেঞ্জ। আসলে দৃশ্যায়নগুলো ভিডিওগুলো মিউজিক চেঞ্জে অ্যাপ্রোপ্রিয়েট মিউজিক যখন থাকছে না, নিজেদের কমপ্লিট কমিউনিকেশনে ব্যর্থ হচ্ছে, ফেল করছে। আচ্ছা, আমরা সবাই মিছিল দেখেছি তো? সবাই মিলে একসাথে জবাব চাই, জবাব দাও, এই হয়। আমার মা বলতো ছোটবেলায় এরকম মিছিল যখন বাড়ির কাছ দিয়ে যেত, আমি ভয় পেতাম, মায়ের কাছে গিয়ে লুকিয়ে যেতাম। সেই বয়সে হয়তো এই বিষয়টাকে নিয়ে আমার দাবি ছিল ঠিকই একটা দাবি, এই নয়েজ বন্ধ চাই, বন্ধ চাই, এটা ছিল আমার দাবি। এবার এরকম যদি সিচুয়েশন হয়, যারা মিছিল করছে তারাই এসে আবার একসাথে একটা গান গাইছে, সেম সুরে, সেম তালে, সেম লয়, তাহলে কিন্তু সেটার নয়েজ থাকে না, সেটা কি হয়, হারমোনি ক্রিয়েট করে। ইন্টারেস্টিং, তাই না? যে একসাথে কথা বললে, স্লোগান দিলে সেটা নয়েজ, আবার গান গাইলে সেটা হারমোনি। এবার যাই মেডিকেলে। চিকিৎসায় সঙ্গীত এলো কোথা থেকে, তাই না? এসেছে, অনেক বছর আগেই এসেছে এবং যথেষ্ট সফলভাবে এসেছে। আচ্ছা, আগেই একটা কথা বলে রাখি, মেডিকেল সায়েন্স হোক বা যে কোনো বিজ্ঞানই হোক, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস হচ্ছে, একে এভিডেন্স বেসড হতে হবে এবং পুনঃবার মানে ওভার অ্যান্ড ওভার অগেন সেম রেজাল্ট দিতে হবে, প্রায় সেম রেজাল্ট। স্ট্রোক, ট্রমা, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার্স, স্ট্রেস, অ্যাংজাইটি, আলজাইমার্স, পার্কিনসন্স, রিপ্রোডাক্টিভ ডিসফাংশনস, ইভেন অনকোলজিতেও কিন্তু প্রত্যেকটা উন্নত দেশ মিউজিককে ব্যবহার করছে। মিউজিক থেরাপি আন্টি বললেন, একটা বেশ হট, মানে সবাই জানি বিষয়টা, এখন খুব পপুলারিটি গেইন করছে, অপরিহার্য হয়ে উঠছে, ইটস বিকামিং ইন্ডিসপেন্সিবল। মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল ইনস্ট্রুমেন্টসের ক্ষেত্রে কিন্তু মিউজিক শারীরিক পরীক্ষা নিরীক্ষার ওপরে গিয়েও কাটিং এজ মনিটরিংয়ে অ্যাপ্লাই হচ্ছে। এবার মিউজিক ইন এগ্রিকালচার, এগ্রিকালচারেও মিউজিক, একের পর এক স্টাডি আছে, অনেক আছে, সময় অল্প, দু একটা বলার চেষ্টা করছি। 1973 সাল 1973-তে ইউএসএতে একটা রিসার্চ হয়, স্টাডি হয়। সেখানে কি হয় না, উদ্ভিদগুলোকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক মানে জ্যাজ শোনানো হয়। তার ফলে কি হয়, এই উদ্ভিদ, আর এই হচ্ছে সোর্স ধরা গেল, এই সোর্স থেকে শুনছে ক্লাসিক্যাল মিউজিক ওরা, এই উদ্ভিদ, তার ফলে কি দেখা গেল, যখন ওরা শুনলো, উদ্ভিদগুলো সোর্সের দিকে বাড় নিতে শুরু করলো। পরবর্তীকালে দেখা যায় যে সোর্সকে জড়িয়ে তারা বাড়তে শুরু করলো। আবার অন্যদিকে আরও কয়েকটা উদ্ভিদকে রক, হেভি মেটাল এসব শোনানো হয়, তাদেরও একটা প্রতিক্রিয়া হয়। সেটা কি হয়, সোর্স, উদ্ভিদ,
সোর্সের থেকে ঠিক উল্টো দিকে বাঁক নিতে শুরু করে। কন্টিনিউয়াস কদিন শোনানোর পর গাছগুলো মারা যায়। ভাবা যাচ্ছে? মিউজিকে, শুধু মিউজিক শুনে তারা মিউজিকের দিকে তাদের মোশন সেই দিকে বাঁক নিতে শুরু করে, আবার অন্যদিকে তারা মারা অব্দি যায়। এরও আগে 1963 সালে আমাদের দেশে একটা রিসার্চ হয়, এরও অনেক আগে 1963 সালে ডক্টর টি.সি. সিং একটা স্টাডি করেন। সেখানে কি হয় না, রাঙালু, তারপরে বিট, পেঁয়াজ এসব গাছকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শোনানো হয় মূলত 3টে ইনস্ট্রুমেন্টসে, হারমোনিয়াম, ভায়োলিন আর বাঁশিতে। তার ফলে কি হয় না, উদ্ভিদগুলোর উচ্চতা 20% 20% বেড়ে যায়। আর কি হয়, তাদের বায়োমাস বাড়ে 72%। বায়োমাস বলতে কি, আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। আমার হাতে দুটো আলু আছে ধরে নিলাম, আলুর সাইজ বিভিন্ন হয় না, একটা বড় আলু, একটা ছোট আলু। ছোট আলুটার বায়োমাস কম, বড় আলুটার বায়োমাস বেশি। মিউজিকের দ্বারা কিন্তু এটা প্রমাণিত হলো যে গাছের প্রোটোপ্লাজমিক স্টিমিং বাড়ানো সম্ভব। কত বলবো, একের পর এক আছে। আচ্ছা, আরেকটা বলি, সাউথ কোরিয়াতে একটা স্টাডি হয় যে টমেটো ক্ষেত আর ধান খেতে 14 রকমের ক্লাসিক্যাল মিউজিক শোনানো হয়। সেই 14 রকমের ক্লাসিক্যাল মিউজিকের মধ্যেও বেথোভেনের, আমরা সবাই জানি বেথোভেন, লুডভিগ ভ্যান বেথোভেনের একটা ফেমাস কম্পোজিশন মুনলাইট সোনাটা ছিল। 250 হার্টজ থেকে 500 হার্টজের মধ্যে শোনানো হয়। তার ফলে কি হয় না, দেখা যায় যে গাছের স্পেসিফিক সাউন্ড ওয়েভের কারণে গাছের দুটো জিনের ক্ষমতা বাড়ায়। মানে কি হলো, সেটা বাড়লো বলে এই দুটো জিনের কাজ হচ্ছে ফটোসিনথেসিসে কাজে লাগে আর লাইট অ্যাবজর্পশনে কাজে লাগে। তার ফলে হলো যেটা, সেটা হলো গাছের ফলনশীলতার ক্ষমতা বেড়ে গেল। যাক, প্রচুর তথ্য হয়ে গেল, তাই না? মিউজিক নেই যেন মিউজিককে বঞ্চিত করে একটা সায়েন্সের সেমিনার লাগছে। আচ্ছা, এমন একটা বিষয় বলি যেটা আমরা ঘরে বাইরে সবসময় দেখে থাকি, এখানে আসার আগেও হয়তো দেখেছি, কিন্তু সেভাবে মাথায় স্ট্রাইক করেনি, মাথায় আসেনি ভাবনাটা। আচ্ছা, আমাদের ঠাকুর দেবতার সাথে সবসময় আমরা কি দেখে থাকি? সবসময় কি থাকে? সবসময় যেটা থাকে একটা, হ্যাঁ, সবার মোটামুটি একটা বাহন থাকে। যে হ্যাঁ, বাহনটা সবসময় থাকে, মানে ওটা তো পুজো দেওয়ার পরে, এমনি মূর্তিটার সাথে বলছি বাহন থাকে। গণেশের ইঁদুর, শিবের নন্দী, তারপরে মা দুর্গার সিংহ, এসব থাকে। আর কি থাকে? সবার সাথে মোটামুটি একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট থাকে। কৃষ্ণের বাঁশি, সরস্বতীর বীণা, তারপরে শিবের ডমরু, গণেশের মৃদঙ্গম, নারদের তাম্বুরা, বিষ্ণুর শঙ্খ, এসব থাকে। শুধু এখানে বলে না, গ্রিক রোমানের দিকেও যদি তাকানো যায় তাহলেও কিন্তু অ্যাপোলোর হাতে কিঠারা থাকে, একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। হার্মিসের হাতে লায়ের থাকে, প্যানের হাতে প্যান পাইপস থাকে, আবার ইজিপ্টের দিকে দেখলেও হ্যাথরের হাতে সিস্ট্রাম থাকে, একটা রিডিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এগুলোর থাকার সিগনিফিকেন্সটা কি? ঠাকুর দেবতাদের সাথে কি ইনস্ট্রুমেন্ট কেন? মানে এরকম তো কোনো পুরাণে বা কোথাও আমরা উল্লেখ পাইনি, কোনো মাইথোলজিতে, যে কোনো অনুষ্ঠানে সঞ্চালক অ্যানাউন্স করছে। এবার আপনাদের সামনে বাঁশি বাজাতে আসছেন শ্রীকৃষ্ণ, সবাই তালি। এরকম তো শুনিনি কোথাও, শুনেছি কি? বা এবার আপনাদের সামনে মৃদঙ্গম বাজাতে আসছেন শ্রী গণেশ, সেটাও শুনিনি। তাহলে কি সিগনিফিকেন্স? সিগনিফিকেন্স আছে, সময় সুযোগ মতো এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব সবার সাথে। এখন তো সময় অল্প, সব কিছুটাই একটু হেডলাইন ফরম্যাটেই বলছি। এবার একটা ছবি দেখে,
দেখা যাচ্ছে? এইটা হচ্ছে 43,000 বছর আগেকার একটা ছবি। ছবিটা 43,000 বছর আগেকার না, অবজেক্টটা। সেই যুগে এটা হচ্ছে হাড়ের বাঁশি, 43,000 বছর আগে। হঠাৎ সেই সময় প্রাগৈতিহাসিক যুগে মানুষ একটা এত শ্রম দিয়ে বাঁশি কেন বানালো? কি দরকার পড়লো একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট বানানোর সেই সময়? সে কথা তো আর জানবো কি করে? আমরা তো হিস্ট্রিতে ওই আয়রন এজ, স্টোন এজ এইসবে অস্ত্র বানানোর কথা পড়েছি। হ্যাঁ, অস্ত্র তো বানাতেই হয়েছে নিজেকে শিকার করে খাওয়ার জন্য, লড়াই করে বাঁচার জন্য। আর মিউজিক ইনস্ট্রুমেন্টসগুলো, সেগুলো কেন? হয়তো বাঁচার মতন বাঁচার জন্য মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো বানানো হয়েছে। সেই সময় মানুষ হয়তো বুঝতে পেরেছিল জীবনের আর প্রকৃতির সুর, ছন্দ, লয়কে। সে সময় মানুষ হয়তো বুঝতে পেরেছিল এই জঙ্গল, নদী, পাহাড় সবাই যেন কমিউনিকেট করছে, এক্সপ্রেস করছে, নিজেদের এস্টাবলিশ করছে। তারা ধরতে পেরেছিল জীবনের আর প্রকৃতির সুর, তাল, ছন্দকে। সঙ্গীতই জীবন, এই কথাটাও যেন কোথাও একটা খামতি থেকে যায়, কোথাও একটা ফাঁক থেকে যায়। সত্যিটা তো জীবনটাই এক সঙ্গীত। তাই সত্যজিৎ রায়ের চরণ দাসের কণ্ঠে জীবনের সবচাইতে বড় সত্যিটা বলা যায়, গান আছে তাই জান আছে। সত্যি ভয় হয় আমাদের প্রজন্ম যখন আরেকটু বড় হবে, সামনের দিনগুলো আরো আরো কঠিন হতে চলেছে। এই যন্ত্রের উপর নির্ভরতা আমাদেরকে ক্রমে যন্ত্র করে দিচ্ছে, আরো দেবে। মনের খবর রাখবে না কেউ, মানসিক সমস্যা হবে মহামারীর মতন। হায়ার অবজেক্ট, গ্রেটার অবজেক্টমেন্ট ফুলফিলমেন্টের একমাত্র চাবিকাঠি কিন্তু সঙ্গীতই হতে চলেছে। সঙ্গীত, এই প্রযুক্তির চ্যালেঞ্জকে আমরা সভ্যতার বিভিন্ন পর্যায়ে বহুবার পেয়েছি, সামনেও পাবো। সঙ্গীত কিন্তু এই প্রযুক্তির চ্যালেঞ্জকে অতিক্রম করার ক্ষমতা রাখে। সঙ্গীতই একমাত্র এমন একটা মিডিয়াম যে কিনা দেহ, মন, বুদ্ধি ঊর্ধ্বে গিয়েও পৌঁছাতে পারে আত্মা পর্যন্ত। আতিশয্যের পিছনে ছুটতে গিয়ে আমরা যেন আসল জীবনটাকেই হারিয়ে ফেলছি। সঙ্গীতই কিন্তু ক্ষমতা রাখে এই আসল জীবনকে ফিরিয়ে আনতে হেল্প করানো আমাদেরকে। যাই হোক, শুরু করেছিলাম সঙ্গীতই যদি না থাকতো তাহলে কি হতো, আর শেষ করছি সবাই আমরা এই বিশ্বাস নিয়ে, গান আছে তাই জান আছে। আমার সময় ফুরিয়ে এসছে, তাও গান না থাকলে কি আসলে জান থাকে? তাহলে তাই যেটা বললাম এতক্ষণ ধরে সেটাই একবার করি। আমাদের চেনা কোনো ভাষায় গান গাইবো না, দু এক লাইনই গাইবো। গান গাইবো না চেনা ভাষায়, এমন ভাষায় গাইবো যেটা আমরা জানি না। কারণ সঙ্গীত, সুর নিজেই যে কতটা নিজের মধ্যেই পূর্ণ, সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা কথার সাপোর্টটা না পাই। একটা তেলেগু গান গাইছি, এতক্ষণ বললাম তো গলাটা একটুখানি বদমাশি করতে পারে, একটু জল। সবাই একটু তাল রাখি। చిత్రం కదా బుకత్సూపుకే ఒరికిపోయా
আরেকটা গান গাইছি, কেমন লাগলো সুরটা? খুব সুন্দর, তাই না? কথা কিন্তু কিছুই বুঝলাম না, সুরটাই কতটা টাচ করলো, তাই না? এবার আরেকটা গান গাইছি, একটা পাঞ্জাবি গান। मैं हंसती नजर आवांगी, तू मेरे गुलाब खेला। मैं हंसती नजर आवांगी, तू मेरे गुलाब खेला। मैं तेनू याद आवांगी, याद आवांगी, तेनू याद आवांगी। আরেকটা গান, আমার খুব ফেভারিট একটা কালচার, অ্যাসামিজ। সাতটা বললাম, একটা অ্যাসামিজ গান গাইছি জুবিন গার্গ। আমার খুব পছন্দের চরিত্র, কারণ সে একটা সিঙ্গারের থেকেও বেশি একজন মিউজিক সত্তা। তার একটা গান গাইছি, একটা বিহু গান। এই বিহু গান বলেছে তো আছিটাকে আসি হয়ে গেল, আসামিজের প্রোনাউন্সিয়েশন। জি, সবাই তাল রাখবো, হ্যাঁ? বিহু যেহেতু নাচের গান। এবার যাব পরবর্তী পর্যায়ে। সবাইকে অশেষ ধন্যবাদ। আশা রাখবো এরকম আলোচনা করার আরও অপরচুনিটিস পাবো, যাতে যেগুলো হেডলাইনে বললাম আজকে সেগুলো বিস্তারিত বলতে পারি। সবাইকে অশেষ ধন্যবাদ।